সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ইউনূসের অবৈধ শাসনে নারী নিরাপত্তার চরম বিপর্যয়। ভেদাভেদ ভুলে গণতন্ত্র রক্ষায় সবাইকে মাঠে নামার আহ্বান শেখ হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হবিগঞ্জে বিএনপির প্রার্থীকে নিয়ে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত এক, আহত শতাধিক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনা দেশ ছাড়া, খালেদা সংকটজনক আবহেই বাংলাদেশের নির্বাচন নিয়ে বড় ঘোষণা। কোনোভাবেই হাসিনাকে ছাড়া নির্বাচন হতে দেবে না ভারত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ছাত্র উপদেষ্টারা ব্যর্থতার পরিচয় দিয়েছে, জনগণ পাই টু পাই হিসাব নেবে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব প্রাথমিকভাবে 125 আসনে এনসিপির মনোনয়ন পেলেন যারা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গাইবান্ধায় মাত্র 11 মাসে 170 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই সংখ্যাটা শুনে যদি গা শিউরে না ওঠে তবে বুঝতে হবে আমরা মানুষ হিসেবে সম্পূর্ণ ব্যর্থ। কিন্তু আরও ভয়াবহ বিষয় হলো এই পরিসংখ্যান কেবলমাত্র একটি জেলার। সমগ্র বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা কল্পনাও করতে গা কাঁপে। আর এই দুর্দশার মাঝেই ক্ষমতায় বসে আছেন মহামান্য ডক্টর ইউনূস ও তার তথাকথিত সংস্কার সরকার, যারা জুলাই মাসে দাঙ্গা লাগিয়ে বিদেশি অর্থে পুষ্ট ইসলামী জঙ্গিদের সহায়তা নিয়ে এবং সামরিক বাহিনীর ছত্রছায়ায় একটি নির্বাচনী সরকারকে উৎখাত করেছে। জুলাইয়ের দাঙ্গার পর থেকে দেশে যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সবচেয়ে বড় শিকার হচ্ছে নারী ও শিশু। যখন একটি অবৈধ সরকার কু করে ক্ষমতায় আসে, যখন আইন শৃঙ্খলা বাহিনী রাজনৈতিক প্রভুদের তাবেদারিতে ব্যস্ত থাকে, তখন সুশাসনের কোনো ধারণাই অবশিষ্ট থাকে না। তখন সমাজের দুর্বলতমরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। গাইবান্ধার পরিসংখ্যান সেই নির্মম বাস্তবতারই প্রতিচ্ছবি। যে দেশে 11 মাসে একটি জেলায় 170 জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়, সেই দেশের শাসকদের কি লজ্জা হয় না? যে সরকার কু করে ক্ষমতায় আসে, জঙ্গিদের সহায়তায় দাঙ্গা বাঁধায়, তাদের কাছে কি নৈতিকতার কোনো মূল্য আছে? ইউনূস সাহেব ও তার দল যতই বড় বড় কথা বলুক না কেন, বাস্তবতা হলো দেশে আইনের শাসন নেই, নিরাপত্তা নেই, নারীদের কোনো নিরাপদ স্থান নেই। এই অবৈধ সরকার নতুন আইন করেছে ধর্ষণ মামলায় দ্রুত নিষ্পত্তির জন্য। 15 দিনে তদন্ত, 90 দিনে বিচার সম্পন্ন করার কথা বলা হচ্ছে। কিন্তু আইন তো আগেই ছিল। আইন প্রয়োগ না হলে অপরাধীরা যখন রাজনৈতিক ছত্রছায়ায় মুক্ত থাকে তখন শত আইন করে কি লাভ? গাইবান্ধার অধিকাংশ ধর্ষণ মামলায় আসামিরা ধরাছোঁয়ার বাইরে। পুলিশ কি করছে? সরকার কি করছে? উত্তর শূন্য। আজ বাংলাদেশ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে নারীদের জন্য কোনো নিরাপদ স্থান নেই, ঘরে নেই, বাইরে নেই, স্কুলে নেই, রাস্তায় নেই। এই দায় কার? এই দায় তাদের যারা কু করে ক্ষমতায় এসে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে। ইউনূস সাহেব তার দল যতদিন এই অবৈধ শাসন চালাবেন ততদিন পরিস্থিতি উন্নতি হবে না, কারণ যে সরকারের ভিত্তি অন্যায়ের উপর, সেই সরকার ন্যায় বিচার দিতে পারে না। এদিকে হবিগঞ্জে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত এক। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কাকাইছেলি ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি হান্নান মিয়া তার ফেসবুক আইডিতে কিশোরগঞ্জ 4 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলুর রহমানকে নিয়ে স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি স্থানীয় এক বিএনপি নেতার উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিবুর রহমান সওদাগরের ভাই ও আনন্দপুর গ্রামের যুবদল কর্মী আলামিন সওদাগর ওই ফেসবুক পোস্টের বিষয়ে হান্নান মিয়ার কাছে প্রশ্ন তোলেন। গতকাল সন্ধ্যায় দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ ঘটনার জেরে আজ তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করেন। এ ঘটনায় কুমতপুর গ্রামের রাসেল মিয়া নিহত হয়েছেন। এদিকে বাংলাদেশের নির্বাচনের দিন ঘোষণা হতে পারে কালই। জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশের সমস্ত প্রস্তুতি শেষ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। নির্বাচন কমিশনের তরফে একথা জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন ঘোষণায় বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচারিত হবে। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে অন্যান্য সকল নির্বাচন সম্পর্কিত কর্মীদের প্রশিক্ষণ শেষ হয়েছে। স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থাকবে।
এদিকে জুলাই আন্দোলনের পর ছাত্রদের কোটায় সরকারের উপদেষ্টা পরিষদে যাওয়া ৩ জন ছাত্র উপদেষ্টা মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, তাদের বেসিক দায়িত্ব ছিল যারা জুলাইয়ে গণহত্যা সংগঠিত করেছে তাদের বিচারটা নিশ্চিত করা, আহত পঙ্গুত্ব বরণকারী সেবা চিকিৎসার ব্যবস্থা করা, সংস্কার কার্যক্রম নিশ্চিত করা। অথচ তারা ভুলে গেছেন কোন রক্তের উপরে দাঁড়িয়ে তারা সেখানে গেছেন। তারা যখন দায়িত্বে থাকবে না তখন জনগণ পাই টু পাই হিসাব নেবে বলে উল্লেখ করেন তিনি। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীদের প্রথম ধাপের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বুধবার সকাল 11টার রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে এনসিপি। এনসিপির নেতারা জানান, ধাপে ধাপে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। এরপর জোট সঙ্গীদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন বন্টন নিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। চলতি মাসেই সব আসনে প্রার্থীদের নাম প্রকাশ করতে চায় দলটি।